আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি। অডিও বুক বাই বাণী ধৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আজ পড়ে শোনাব পদ্মা নদীর মাঝির ৬ষ্ঠ পর্ব। আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন। শুরু করছি পদ্মা নদীর মাঝির ৬ষ্ঠ পর্ব। ভাদ্রের পরে আশ্বিনের মাঝামাঝি পূজা। একদিন প্রবল ঝড় হইয়া গেল। কালবৈশাখী কোথায় লাগে। সারাদিন টিপটিপ বৃষ্টি হইল। সন্ধ্যার আকাশ ভরিয়া আসিল নিবিড় কালো মেঘে। মাঝরাতে শুরু হইল ঝড়। কি সে বেগ বাতাসের, আর কি গর্জন। বড় বড় গাছ মর্মর শব্দে মটকাইয়া গেল। জেলেপাড়ার অর্ধেক কুটিরের চালা খুশিয়া আসিল। সমুদ্রের মতো বিপুল ঢেউ তুলিয়া পদ্মা আছড়াইয়া পড়িতে লাগিল তীরে। জেলেপাড়ার বৃদ্ধ ও রমণীরা হাহাকার করিয়া রাত কাটাইল। ছেলেমেয়েরা কেহ ভয়ে নিস্পন্দ হইয়া রহিল, কেহ গুমরাইয়া গুমরাইয়া কাঁদিতে লাগিল। ইলিশের মরশুম শেষ হইলে মোটা উপার্জনের সুযোগ 2 দিন পরে ফুরাইয়া যাইবে। জেলেপাড়ার কোনো ঘরে আজ বুঝি সমর্থ দেহ পুরুষ নাই। পদ্মার বুকে নৌকা ভাসাইয়া ছড়াইয়া গিয়াছে দূর দূরান্তে। কেহ ফিরিবে প্রভাতে, কেহ ফিরিবে না। ঝড় শুরু হইলে ঘরে ঘরে মেয়েরা উঠানে পিঁড়ি পাতিয়া দিয়াছে। ঝড়ের দেবতা বসিবেন, শান্ত হইবেন। ঘরে ঘরে মেয়েরা কপাল কুটিয়া মধুসূদনকে ডাকিয়াছে। এ কি রোষ দেবতার, কেন এ প্রলয়। সকালে ঝড় কমিলে কিন্তু একেবারে থামিল না। শাঁ শাঁ শব্দে বাতাস বহিতে লাগিল। বৃষ্টি পড়িতে লাগিল গুড়ি গুড়ি। জেলেপাড়ার দিকে তাকানো যায় না। ঘন সন্নিবিষ্ট কুটিরগুলি কে যেন আবর্জনার মতো নাড়িয়া চারিদিকে ছড়াইয়া দিয়াছে। কোনো ঘর কাত হইয়া পড়িয়াছে, কোনো ঘরে চালা নেই। কোনো চালার অর্ধেক ঘর উড়িয়া গিয়া বাঁশ বাহির হইয়া পড়িয়াছে। উঠান ভরিয়া গিয়াছে। গোপী খুব আঘাত পাইয়াছে। কে জানে ডান পাটি তাহার ভাঙিয়া গিয়াছে কিনা। চালা উড়িয়া দূরে গিয়া পড়িয়াছে প্রীতমের গোয়াল ঘরের ওপর। হিরু আর সিঁদুর একখানা ঘরও দাঁড়াইয়া নাই। অনুকূলের 3খানা ঘরের একটার চালা নাই, বাকি 2খানা চালায় নাই খড়। রাসুর ঘরখানা ছিল একেবারে ফাঁকায়। ভিটা আর 2টি খুঁটি ছাড়া ঘরের চিহ্নটুকু দেখিতে পাওয়া যায় না। শীতলের বাড়ির চারিদিকে বড় বড় গাছ। তার একটা গাছ পড়িলে বাড়ি তাহার পিষিয়া যাইত, কিন্তু গাছের আশ্রয়ই ঘরগুলি তাহার বাঁচিয়া গিয়াছে। জেলেপাড়ার আরও অনেকেরই ক্ষতি হইয়াছে অল্প বিস্তর। মুসলমান মাঝিদের মধ্যে ক্ষতি হইয়াছে আমিনুদ্দির বেশি। প্রকাণ্ড একটা সিঁদুরে আমের গাছ গোড়া শুদ্ধ উপড়াইয়া যে ঘরে আমিনুদ্দিনের বউ আর ছেলে মেয়ে 3টি ছিল, সেই ঘরখানাকে মাটির সঙ্গে মিশাইয়া দিয়াছে। আমিনুদ্দির বউ থ্যাতলাইয়া মরিয়াছে সঙ্গে সঙ্গে। সকালে টানিয়া বাহির করিবার সময় ছেলেটার প্রাণ ছিল। ঘণ্টাখানেক পরে সেও শেষ হইয়া গিয়াছে। শুধু মেয়েটার কিছু হয় নাই। আমিনুদ্দি কোথায় আছে কে জানে। হয়তো ডাঙায়, নয়তো পদ্মায়, উত্তাল জলতলে। তাহার এত বড় মেয়েটা কাহারও সান্ত্বনা মানিতেছে না। হাউমাউ করিয়া লুটাইয়া কাঁদিতেছে। যে মেয়ের পর্দা রাখিবার জন্য গরিব আমিনুদ্দি কুটির ঘেরিয়া উঁচু বেড়া দিয়াছিল, আজ যাহার খুশি তাহাকে দেখিয়া যাও। কালো চোখে কালো সেজে কাজল দিয়াছিল, এখনও তাহা ধুইয়া যায় নাই। বেড়ার ফাঁকে ফাঁকে ওর কাজল চোখের সলার চাহুনি দেখিয়া কাল অপরাহ্নে জহরের জোয়ান ছেলে নাসির বুঝি খুশি হইয়া পদ্মায় নৌকা ভাসাইয়াছিল। পদ্মা হয়তো তাহাকে এতক্ষণে ধুইয়া মুছিয়া ফেলিয়াছে পৃথিবীর বুক হইতে। ভীত বিবর্ণ মুখে কাঁদিতে কাঁদিতে জেলেপাড়ার নরনারী পদ্মা তীরে গিয়া দাঁড়ায়। আরক্ত চোখে চাহিয়া থাকে উন্মুক্ত জলরাশির দিকে। ঘাটে 3টি নৌকা বাঁধা ছিল। একটি অদৃশ্য হইয়াছে।
দুটি উঠিয়া আসিয়াছে ডাঙায়। খানিক দূরে গাছপালা সমেত খানিকটা ডাঙা ধসিয়া গিয়াছে, আরও খানিকটা অংশ ফাটল ধরিয়া আছে, শীঘ্রই ধসিবে। পদ্মা তীরে দাঁড়াইয়া থাকিয়া কোনো লাভ নাই। চাহিয়া চাহিয়া চোখ ফাটিয়া গেল, কাল যারা নদীতে পাড়ি দিয়াছিল তাদের দেখিতে পাওয়া যাইবে না। যে নদীতে ডুবিয়াছে সে তো গিয়াইছে। ডাঙারা যায় আশ্রয় পাইয়াছে, পদ্মা শান্ত না হইলে তাদেরও ফিরিয়া আসা সম্ভব নয়। ডাঙা পথে আসিতে পারে, কিন্তু এখনও মাঠে ঘাটে জল একেবারে সরিয়া যায় নাই। কে কোথায় ডাঙা পাইয়াছে কে জানে, হয়তো সেখান হইতে ডাঙায় পায়ে হাঁটিয়া আসিবার সুবিধা নাই। গৃহের জন্য মন হয়তো তাদের উতলা হইয়াছে। ভোরের আলো ফুটিলে এই উন্মাদিনী নদীর তীরে ঘেঁষিয়া নৌকা বাহিয়া হয়তো তাহারা গ্রামে ফিরিবার চেষ্টা করিবে। বেলা বাড়িয়া উঠিলে ধীরে ধীরে বাতাস পড়িয়া গেল, পদ্মা শান্ত হইয়া আসিল। অপরাহ্নে একটি দুইটি করিয়া জেলেপাড়ার নৌকাগুলি ফিরিয়া আসিতে লাগিল। প্রথমে যারা আসিয়া পড়িল সকলে তাহাদের ঘিরিয়া জুড়িয়া দিল কলরব। বাকি সব অন্য সকলের খবর কি? সকলের খবর তাহারা দিতে পারিল না। কে কোথায় তীরে ভিড়িয়াছে কে জানে। দু চারজনের খবর মাত্র তাহারা বলিতে পারিল। যাহাদের সংবাদ জানা গেল তাহাদের উদ্বিগ্ন আত্মীয় স্বজনের মুখ হইতে একটা কালো পর্দা যেন সরিয়া গেল। খবর যাহাদের মিলিল না তাহাদের আপনজনেরা আবার নীরবে পদ্মার সীমাহীন বুকে দৃষ্টি পাতিয়া রাখিল। তবে প্রত্যেকটি নৌকায় এই একটি আশার বার্তা বাহিয়া আনিল যে কারো প্রাণহানি হইয়াছে, এই সংবাদ তাহারা শুনিয়া আসে নাই। বুক বাঁধিয়া সকলেই প্রতীক্ষা করিতে পারে, হয়তো ব্যর্থ হইবে না। আমিনউদ্দিন ও নাসির একসঙ্গে ফিরিয়া আসিল। আমিনউদ্দিনের জন্য কেহ ঘাটে আসে নাই, জহর আসিয়াছিল। নাসিরকে দেখিয়া সে শুধু বলিল, বাবজান ফিরা আলি রে, বলিয়া আমিনউদ্দিনের দিকে চাহিয়া একেবারে চুপ করিয়া গেল। কারো মুখে কথা নাই। আমিনউদ্দিনকে দেখিয়া সকলে স্তব্ধ হইয়া গিয়াছে। আমিনউদ্দিন এদিক ওদিক চাহিল, তারপর ভীত উৎসুক কণ্ঠে জহরকে জিজ্ঞাসা করিল, খবর কমিয়া ভাই, ভালো নিয়ে আসি বিবাকে? সুপ মারা রইলা কে? হ্যাঁ। কাহারও কিছু বলিবার ছিল না। হাত ধরিয়া জহর তাহাকে ধীরে ধীরে গ্রামের দিকে টানিয়া লইয়া গেল। তারপর আসিল কুবের ও গণেশ। আসিল তাহারা অনুকূলের নৌকায়। ধনঞ্জয়ের নৌকাটি ডুবিয়া গিয়াছে। বোকা গণেশের একটা পা মচকাইয়া গিয়াছে। ঝড়ে নয়, পা পিছলাইয়া সে একটা আছাড় খাইয়াছে ডাঙায়। উল্পি আজ সারাদিন একরকম পদ্মা তীরেই কাটাইয়াছে। গণেশকে ধরিয়া সেই বাড়ি লইয়া গেল। কুবেরের জন্য কেহ আসে নাই। পরের মুখে সে তাহার গৃহের বৃত্তান্ত শুনিল। বড় ঘরটা পড়িয়া গিয়াছে। যে ঘর ছাইবার জন্য হোসেন মিয়ার সন দিয়াছিল, গোপীর পায়ে চোট লাগিয়াছে। বিবর্ণ মুখে কুবের বাড়ির দিকে পা বাড়াইল। ঘর দুয়ার অনেকেরই পড়িয়াছে। সর্বনাশ হইয়া গিয়াছে আমিনউদ্দিন। কিন্তু তাহার নিজের ঘরখানা পড়িয়া যাওয়ার চেয়ে বড় দুঃসংবাদ কুবেরের কাছে আর কিছুই নাই। কবে আবার সে ঘর তুলিতে পারিবে কে জানে, মাথা গুজিবে কোথায়? পথে দেখা হইল কপিলার সঙ্গে। কুবেরকে দেখিয়াই কপিলা উচ্চস্বরে কাঁদিয়া উঠিল। বড় উচ্ছ্বাস কপিলার। বলিল, ফিরাইছো মাসি? মুখ রাখছেন ঠাকুর, আমার মুখ রাখছেন। আমি না মানত কইরা থুইছি 5 পহার হরি লুট দিমু। কুবের বিব্রত হইয়া বলিল, কাঁদো কেন? সঙ্গে চলিতে চলিতে কপিলা আত্মসংবরণ করিল। পায়ে বিষম চোট পাইছে মাইয়া, শুনছো বৃত্তান্ত? কুবের মাথা হেলাইয়া বলিল, হ, ফুইলা গেছে না? বিষম ফুলছে, দিনটা ভুইরা চিল্লাইয়া মরছে মাইয়া। চারিদিকে ভাঙা গাছ, ভাঙা ঘর, পত্র পল্লবে আচ্ছাদিত পথ। কুবেরের চোখে জল আসে। ঘরের কাছে গিয়া সে দাঁড়াইল। ঘর কই কুবেরের? ভাঙিয়া অঙ্গনে হুমড়ি খাইয়া পড়িয়াছে। পেশির ঘরে সকলে আশ্রয় লইয়াছিল। ঘরে ঢুকিয়া কুবের ঢেকিটার উপর বসিয়া পড়িল।
গোপী শুইয়া কাতরাইতেছে। পায়ে তাহার চুন হলুদ মাখানো হইয়াছে, হাঁটুর কাছে বেজায় ফুলিয়াছে। মালার চোখে ভীত বিহ্বল দৃষ্টি। গত রাত্রের প্রলয়ঙ্কর কাণ্ড ভীরু পঙ্গু নারীটিকে আত্মরা করিয়া রাখিয়া দিয়াছে। এখনও সে সামলাইয়া উঠিতে পারে নাই। কুবের আসিয়া পড়াতে সে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল। পিসি ভাত রাঁধিয়া রাখিয়াছিল। ঝড় বাদল ভূমিকম্প কিছুই পিসির ভাত রাঁধা বন্ধ করিতে পারে না। খানিক পরে উঠিয়া কুবের ভাত খাইল। তারপর গোপীর কাছে একটু বসিল। যন্ত্রণায় মেয়েটার মুখ নীল হইয়া গিয়াছে। কি করিবে কুবের? যন্ত্রণা লাঘবের কি মন্ত্র সে জানে, গোপীকে যাহাতে একটু আরাম দিতে পারে। নীরবে চাহিয়া দেখা ছাড়া কোনো উপায় নাই। মালা ধীরে ধীরে বলিতে থাকে, মর্মর করিয়া ঘর ভাঙিয়া পড়ার সময় আতঙ্কে দিশেহারা হইয়া ছুটিয়া বাহিরে যাওয়ায় কিভাবে গভীর উপর চালটা আসিয়া পড়িয়াছিল। ঘরে থাকিলে মেয়েটার কিছু হইত না। ঝড়ের সময় যে বাহিরে যাইতে নাই, ঘরের মধ্যে থাকাই সবচেয়ে নিরাপদ, সেইটুকু বুদ্ধি মেয়ের নাই। শুনিতে শুনিতে কুবের ঢুলতে থাকে। কুবেরের ঘুম পাইয়াছে। উন্মুক্ত নদী তীরে বসিয়া সে কাটাইয়াছে ঝড়ের রাত্রি। সকালে হাঁটিয়া আসিয়াছে দেবীগঞ্জে। 2টি মুড়ি শুধু সে খাইয়াছে। বাড়ি পৌঁছানো পর্যন্ত দুর্ভাবনায় ঢিপ ঢিপ করিয়াছে বুকের মধ্যে। এখন পেট ভরিয়া খাইয়া আর তাহার জাগিয়া থাকিবার ক্ষমতা নাই। মালার সব কথা তাহার কানে যায় নাই। গোপীর মাথার কাছে সংকীর্ণ স্থানটুকুতে কোনো মতে কাত হইয়া সে একসময় ঘুমিয়া পড়ে। সন্ধ্যার আগে জেলেপাড়ার সকলেই ফিরিয়া আসিল। পদ্মার গ্রাসে কেহ যায় নাই। প্রীতম মাছের নৌকাটা শুধু মাছ নদীতে ঝড়ের মুখে পড়িয়া ডুবিয়া গিয়াছে। নৌকায় ছিল প্রীতমের ছেলে মাখন, কুবেরের প্রতিবেশী সিধু আর তার ভাই মুরারি। অর্ধমৃত অবস্থায় একটা জ্বরে উঠিয়া রাত কাটাইয়া তাহারা ফিরিয়া আসিয়াছে, আর বলিয়া বেড়াইতেছে তাহাদের বাহাদুরির কাহানি। পাহাড় সমান ঢেউয়ের সঙ্গে লড়াই করিয়া কিভাবে তাহারা নিজেদের প্রাণ বাঁচাইয়াছিল। কয়েকটা দিন বড় গোলমালের মধ্যে কাটিয়া গেল। ধীরে ধীরে ভাঙা ঘরগুলির সংস্কারের চেষ্টা চলিতে লাগিল। কেতুপুরে 2-4খানা ঘরবাড়ি পড়িয়া গিয়াছিল। একদিন মেজকর্তা অনন্ত তালুকদারের সভাপতিত্বে গ্রামবাসীদের এক সভা হইয়া গেল। ক্ষতিগ্রস্ত আর দুস্থদের জন্য চাঁদা তোলার ব্যবস্থা হইল। অনন্তবাবু নিজে দান করিলেন 10 টাকা। গ্রাম হইতে আরও 15 টাকা উঠিল। তার মধ্যে 7 টাকা দেওয়া হইল কেতুপুরের নন্দ ভট্টাচার্যকে। আহা, ব্রাহ্মণের 2খানা ঘর পড়িয়া গিয়াছে। জেলেপাড়ার জন্য দেওয়া হইল 10 টাকা, 2 টাকা করিয়া 5 জনকে। বাকি টাকাটা বোধহয় ফান্ডে জমা রহিল। সুখের বিষয়, দীর্ঘ অনুপস্থিতির পর এই সময় হোসেন মিয়া গ্রামে ফিরিয়া আসিল। ঘুরিয়া ঘুরিয়া সে চারিদিকের অবস্থা দেখিয়া বেড়াইল। তারপর দাড়ি নাড়িয়া বলিল, না, টাকা কর্জ দিমু না, সন দিমু, বাঁশ দিমু, নিজে খাড়াইয়া তোমাকে ঘর তুইলা দিমু, শেষে নিকাশ নিয়া খত লিখুম, একটা কইটা টিপ দিবা, তাই সই। পুরাতন জীর্ণ ঘরের বদলে যদি নতুন ঘর ওঠে, খত লিখিয়া দিতে আর আপত্তি কি? ঘর যাহাদের পড়িয়া গিয়াছিল তাহারা সকলে খুশি হইয়া উঠিল। যাহাদের ঘর পড়ে নাই তাহারা দুঃখিত হইয়া ভাবিল, ঘর দুয়ার তাহাদের পড়িয়া গেলে মন্দ হইত না। সকলেই সাগ্রহে হোসেন মিয়ার সাহায্য গ্রহণ করিল। করিল না শুধু আমিনউদ্দিন। সে মাথা নাড়িয়া বলিল, না মিয়া, ঘর দিয়া কাম নাই। আমগাছের তলে তাহার ঘরখানা যেমন নিষ্পেষিত হইয়া পড়িয়াছিল তেমনিভাবে পড়িয়া রহিল। সত্যি তো, ঘর দিয়া আমিনউদ্দিন কি করবে? কি আছে আমিনউদ্দির? কাহার জন্য আবার সে দুঃখের দারিদ্র্যের নির্বাধিবে? জেলেপাড়ার সকলেই আবার পদ্মার বুকে নৌকা ভাসাইয়াছে। আমিনউদ্দিন কোথাও যায় না। কাহার জন্য পদ্মার অতল জলে সে জীবিকা সন্ধান করিবে? শুধু মেয়েটা আছে, মমিন,
কেন আছে কে জানে। সারাদিন মুমিন মৃদুস্বরে কাঁদে, আমিনতি চাহিয়াও দেখে না, না ডাকে কাছে, না বলে মেয়ের সঙ্গে কথা। ক্রমে ক্রমে সকলেই নতুন খুঁটি, নতুন বেড়া, নতুন চালার ঘরগুলো সমাপ্ত হইল। হোসেন মিয়া মজুরদের কি ইঙ্গিত দিয়াছিল সেই জানে। কুবিরের ঘরটা উঠিল সকলের আগে। ঘর দেখিয়া হোসেন মিয়া গোপীর জন্য বড় দরদ দেখাইল। বলিল, হাসপাতালে নিয়ে যা কুবের ভাই, জবর চোট পাইছে মালুম হয়। তারপর একখানা খত বাহির করিয়া বলিল, টিপসই দাও কুবির। 21 টাকা 10 আনার খত লিখছি, বাদ দিছি 2 টাকা, টিপসই দিয়া রাখো, যখন পারবা দিবা, না দিলে মামলা করুম না ভাই। হোসেন মিয়া মৃদু মৃদু হাসিল। জান দিয়া তোমাকে দরদ করি, খত কিসের? লেখা থইলাম হিসেব থাকুক, না তো কিসের কম খত দিয়া। কুবের বলিল, পুরান বাস পুরান বেড়া দিলি খরচ কম হইতো মিয়া ভাই। কেন পুরানা বাস দিয়া কেন? খরচা লাইগে ডরাও, খরচা কি আমি দিছি না? দিই নাই? হ মিয়া ভাই দিছেন, আপনি দিছেন। টিপসই দিয়া কুবের হোসেনের মুখের দিকে চাহিল। বড় ভয় করে কুবের হোসেন মিয়াকে, বড় টান তাহার হোসেন মিয়ার দিকে। কি জাদুমন্ত্রে তাহাকে বশ করিয়াছে লোকটা। গোপীর পায়ের ব্যথাও কমে না, ফোলাও কমে না। মেয়েটাকে নিয়া মহা মুশকিলে পড়িয়াছে কুবের। মালার মতো গোপীও কি শেষ পর্যন্ত খোড়া হইয়া যাইবে? কি ব্যবস্থা করা দরকার কুবের বুঝিয়া উঠিতে পারে না। হোসেন মিয়ার কথা মতো সদরের হাসপাতালে লইয়া যাবে কি? সে তো কম হাঙ্গামার ব্যাপার নয়। এতখানি পথ গোপীকে কেমন করিয়া লইয়া যাবে? ব্যথায় সে বিছানাতেই পাশ ফিরিতে পারে না। এত নাড়াচাড়া তাহার সহিবে কেন? অথচ পায়ের যা অবস্থা, গোপীর শীঘ্রই কোনো ব্যবস্থা না করিলে নয়। ইতিমধ্যে পূজা আসিয়া পড়িল। চরডাঙ্গা হইতে একদিন আবার আবির্ভাব ঘটিল অধরের। আবার সে রাগারাগি করিয়া সকলকে লইয়া যাইতে চাহিল। ছেলেমেয়েগুলো তার সঙ্গে ফিরিয়া গেল চরডাঙ্গায়। কপিলা গেল না। বলিল, কেন? ঘর পুড়িয়া গিয়া ঢেকি ঘরটাতে যখন তাহারা সকলে একসঙ্গে মাথা গুজিয়াছিল, অসুবিধার অন্ত ছিল না, তখন অধর আসিতে পারে নাই। এখন নতুন ঘর উঠিয়াছে, থাকিবার কোনো অসুবিধা নাই, এখন সে যাইবে কেন এদেরই বিপদের মধ্যে ফেলিয়া? কুবেরও ইহাতে সায় দিয়া বলিল, হ, কেন যাইবা কপিলা? কপিলা সত্যি প্রাণ দিয়া সকলকে সেবা করিতেছিল। বড় কৃতজ্ঞ হইয়া উঠিয়াছিল কুবের তাহার কাছে। বড় ভালো মেয়ে কপিলা। কেন যে ওর বোকা স্বামীটা ওকে ত্যাগ করিয়াছে। কেতুপুরে 4 দিন পূজার ঢাক ঢোল বাজিল, উৎসব হইল। জেলেপাড়া ছেলেবোরা 2 বেলা ঠাকুর দেখিল। কেহ কেহ তারি গিলিয়া খুব মাতলামি করিল। শীতল একদিন একটি দেশি মদের বোতল সাবার করিয়া রাসুকে ধরিয়া আচ্ছা করিয়া পিটাইয়া দিল। রাসুর উপর তাহার এত রাগ কেন কে জানে। সবার সঙ্গে কপিলা একদিন সন্ধ্যার সময় ঠাকুর দেখিতে গিয়াছে। খানিক পরে কুবিরও গুটি গুটি গিয়া হাজির। গিয়া দেখে শীতলের সঙ্গে হাসিয়া হাসিয়া কথা বলিতেছে কপিলা। বাবুদের কর্মচারী শীতল, পূজা বাবুদেরই। ভাবখানা দেখো শীতলে, সেই যেন সর্বে সর্বা এখানে। ওর সঙ্গে হাসিয়া হাসিয়া এত কথা কিসের কপিলার? তারপর শীতল প্রসাদ চাহিয়া আনিয়া কপিলার আঁচলে বাঁধিয়া দেয়। কপিলা একগাল হাসে। এত লোকের মধ্যে কপিলার এই নির্লজ্জ আচরণে রাগে কুবেরের নিঃশ্বাস বন্ধ হইয়া আসে। সে ডাকিয়া বলে, রাখা, চল বাড়ির যাই। কপিলা বলে, মাঝি আইসো নাকি? খারাও মাঝি, আমি যামু, মানে পেন্ডাম কইরা লই। কুবের বলে, লখা আইলে রে হারামজাদা পোলা। কপিলা প্রণাম শেষ করিতে করিতে লখাকে সঙ্গে করিয়া কুবের জোরে জোরে হাঁটিতে আরম্ভ করিল। একটু পথ গিয়ায় গতি তাহার হইয়া আসিল মন্থর। না, কপিলার জন্য ফিরিয়া সে যাইবে না, তবে আস্তে আস্তে হাঁটিতে দোষ নাই। কপিলা আসিয়া সঙ্গ নেয় তো নি, অন্ধকার হইয়াছে।
কপিলাকে একা ফেলিয়া যাওয়া ঠিক কর্তব্য হইবে না। হয়তো শীতলকে সে বাড়ি পৌঁছাইয়া দিতে বলিবে। এতখানি অন্ধকার রাস্তা শীতলের সঙ্গে হাঁটিয়া চলিবে কপিলা? তাহার চাইতে বিড়ি কিনিবার ছলে এখানে কুবেরের দাঁড়ানোই ভালো। বিড়ি কিনিতে কিনিতে কপিলা আসিয়া পড়িল। কুবের কথাটি বলিল না। তিনজনে নীরবে চলিতে লাগিল বাড়ির দিকে। কপিলা আর চোখে কুবেরের দিকে তাকায়। কিছু ঠাকুর হয় না অন্ধকারে। চলিতে চলিতে দেখা হয় রাসুর সঙ্গে। যুগীকে লইয়া সে ঠাকুর দেখিতে যাইতেছে। কপিলা যুগীকে বলে, বইন এক কাম করবা, আমাকে লখারে লইয়া যাও। কুবের আপত্তি করিয়া বলে, কেন, ঠাকুর দেখে নাই লখা? কপিলা বলিল, পোলা পান সাতনি মেঠে দেখা, তোমার লখা বুড়া তো হয় নাই মাঝি, এক লজর দেখা ফাল দিয়া বাড়িত ফিরব। যারে লখা যুগী মাসির লগে। দেখেন বইন পোলারে, পোলা বড় বজ্জাত। মতলব কি কপিলা? লখাকে সরাইয়া দিল কেন? কিছুই যেন বুঝিতে পারা যায় না। কপিলা নীরবে পথ চলে। কুবের মনে মনে রাগিতে থাকে। শেষে একটা তেঁতুল গাছের তলে, পথের যেখানে দুর্ভেদ্য অন্ধকার রচিত হইয়াছে, সেখানে হঠাৎ কুবের শক্ত করিয়া কপিলার আঁচল চাপিয়া ধরিয়া বলে, সেতুলের লগে অত কথা কিসের তর, হ্যাঁ? কপিলা বলে, কি করো মাসি, খুইলা পড়ব না পেরসাদ? আঁচলটা কপিলা টানিয়া ছাড়াইতে চেষ্টা করে। মিনতি করিয়া বলে, পোলাফানে লাগান কইরো না মাঝি, সারো, রাস্তার মধ্যে এটা কেমন তোর কাণ্ড জুড়লা? বলিতে বলিতে আর কপিলা আঁচল টানাটানি করে না। কুবের তাহাকে জড়াইয়া ধরিলে শান্ত হইয়া থাকে। হঠাৎ বড় যেন করুণ কণ্ঠে বলে, মুন্ডা ভালা না মাঝি, সারবা না, মুন্ডা কাতর বড়। কুবের তাহাকে ছাড়িয়া দেয়। চলিতে চলিতে জিজ্ঞাসা করে, মন কাতর ক্যারে কপিলা? কে জানিত কপিলা এমন উত্তর দেবে। স্বামীর কথা মনে পড়ে মাঝি। আগাগোড়া সপ্তাহ হইলে ফাঁকি কপিলার, সব চল। এতক্ষণ রসিকতা করিতেছিল কুবেরের সঙ্গে। ভালো কুবেরও রসিকতা জানে। কপিলার গালটা সে টিপিয়া দেয়, হিহি করিয়া হাসে, বলে, তাই ক কপিলা, যে স্বামী দূর কইরা খেদাইয়া দিছে তার লাইগা মুন্ডা পোড়ায় তোর। গেলেই পারো স্বামীর ঘর। জামু বলিয়া কপিলা হনহন করিয়া হাঁটিতে আরম্ভ করে। এরই সাথে শেষ হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মা নদীর মাঝির ৬ষ্ঠ পর্ব। আমাদের গল্পপাঠ কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং আরও জানাবেন আপনার পছন্দের বইয়ের নাম। সকলে ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।